আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়ানক যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, গাজায় না খেয়ে দিন পার করছে প্রতি ৩ জনের একজন ফিলিস্তিনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি ৩ জনের একজন ফিলিস্তিনি প্রতিদিন না খেয়ে পার করছে। সংস্থাটি উপত্যকায় খাদ্য সহায়তা পৌঁছানো শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এরপর জানাবো, গাজার নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে। গাজায় নতুন একটি যুদ্ধবিরতির চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সর্বশেষ যে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব করা হয়েছে তাতে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। তাহলে কি আছে এই প্রস্তাবে? বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ১২ দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণ করল ট্রাম্প। ১২টি দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন। ওই দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোন কোন পণ্যে কত শতাংশ শুল্ক বসবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে। এদিকে ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৭। ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ১০ পুলিশসহ অন্তত ২৭ জন গুরুতর আহত হয়েছে। আজ একটি পেট্রোল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এখানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না বলছে হেফাজতের আমির। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার সামাজিক, পারিবারিক ও ধর্মীয় কাঠামো ইসলামিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। এই দেশের সংস্কৃতি, পরিবার ব্যবস্থা এবং নৈতিক রাজনীতিতে অক্ষুণ্ণ রাখা আমাদের ধর্মীয় এবং নাগরিক দায়িত্ব। সুতরাং এখানে জাতিসংঘের কোনো মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় না খেয়ে দিন পার করছে প্রতি ৩ জনের একজন ফিলিস্তিনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি ৩ জনের একজন নিরীহ ফিলিস্তিনি খাদ্য না খেয়ে পার করছে। সংস্থাটি উপত্যকায় খাদ্য সহায়তা পৌঁছানো শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। WFP ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, গাজার উত্তরে, কেন্দ্রেও দক্ষিণে প্রতিদিন অন্তত ১০০টি সহায়তা ট্রাক ঢোকার অনুমতি দেওয়ার জন্য। এক বিবৃতিতে WFP জানিয়েছে, গত ২১শে মে অল্প পরিমাণে সহায়তার জন্য সীমান্ত খুলে দেওয়ার পর তারা কিছু সহায়তা ট্রাকে পাঠাতে পেরেছে। তবে এখন পর্যন্ত যে সহায়তা পাঠানো হয়েছে তা ২০ লাখের বেশি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনের তুলনায় খুবই ক্ষুদ্র অংশ মাত্র। সংস্থাটির সাম্প্রতিক এক মূল্যায়নে উঠে এসেছে, প্রায় প্রতিদিন ৩ জনের একজন দিন পার করছে না খেয়ে। এছাড়াও ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন এর সর্বশেষ প্রতিবেদনে উদ্ধৃতিতে WFP জানিয়েছে, সংঘাত চলাকালে এমন মানবিক সহায়তা পৌঁছাতে না পারলে গাজায় ভয়াবহ আরও দুর্ভিক্ষ বেড়ে যাবে। WFP আরও জানিয়েছে, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪,৭০,০০০ মানুষ চরম ক্ষুধার সম্মুখীন হতে পারে। পরিস্থিতি ভয়াবহতা বোঝাতে সংস্থাটি জানায়, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন রুটির জন্য ব্যবহৃত আটা ৩,০০০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এবং খাবার তৈরির তেল পাওয়া যাচ্ছে না বললেই চলে। সেখানে ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে।
গাজার নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে এতে? গাজায় নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সর্বশেষ যে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব হয়েছে তাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তাদের হাতে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময়সীমার মধ্যে একাধিক মানবিক পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী এক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হামাস ১০ জীবিত ইসরায়েলিকে মুক্তি দেবে এবং একই সঙ্গে ইসরায়েলি সেনা বা নাগরিক পরিচয় আটক ১৮ জনের মরদেহ ফিরিয়ে দেবে হামাস। গাজায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত থাকবে। এই সহায়তা বিতরণে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নির্ধারিত চ্যানেল ব্যবহার করা হবে। ৩. ইসরায়েলি বাহিনী তাদের সব ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ রাখবে। প্রতিদিন ১০ ঘন্টার জন্য অন্যান্য সামরিক তৎপরতা ও নজরদারি কার্যক্রম স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তর অঞ্চল, নেতজারিম করিডোর এবং দক্ষিণ অঞ্চলে তাদের বাহিনী নতুনভাবে অবস্থান নেবে বা পুনঃমোতায়েন করবে। এই প্রস্তাবের আওতায় একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে আলোচনা শুরুর কথাও বলা হয়েছে, যা অবিলম্বে শুরু হতে পারে। অথচ এর আগেও ইহুদিবাদী ইসরায়েল গাজায় নতুন করে যুদ্ধবিরতি দিয়েছিল, তবে সেই যুদ্ধবিরতি তারা মানেনি। সেই যুদ্ধবিরতি ভেঙে তারা নতুন করে গাজায় হামলা চালায়। এতে অনেক নিরীহ মানুষ মারা গেছে। ১২ দেশের উপর নতুন শুল্ক নির্ধারণ করলেন ডোনাল্ড ট্রাম্প। ১২টি দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন। ওই দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানির ক্ষেত্রে কোন পণ্যে কত শতাংশ শুল্ক বসাবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে। আগামী ৭ই জুলাই এই ১২টি দেশ সম্পর্কে জানা যাবে। নিউ জার্সিতে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমি কয়েকটি দেশে স্বাক্ষর করেছি, সম্ভবত ১২টি দেশের জন্য বিভিন্ন হারে শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এগুলো সোমবার পাঠানো হবে, এটা নাও অথবা ছেড়ে দাও ধরনের প্রস্তাব। তবে কোন দেশকে চিঠি পাঠানো হবে সে বিষয়ে ট্রাম্প কিছু জানাননি। তিনি বলেছেন, সোমবার এ নিয়ে বিস্তারিত জানানো হবে। বিশ্বব্যাপী চলমান শুল্ক যুদ্ধ ইতিমধ্যেই আর্থিক বাজারগুলো টালমাটাল করে দিয়েছে এবং বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা নিজেদের অর্থনীতি রক্ষায় নানামুখী পদক্ষেপ নিতে শুরু করেছে। এ অবস্থায় জানা গেছে, বাংলাদেশের উপরেও তারা কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে কিংবা বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে কিনা ভবিষ্যতে, কিংবা এ বিষয়টি কিভাবে দেখা হচ্ছে সে বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি। জানা গেছে যে এর আগে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে গিয়েছেন, তারা আলাপ আলোচনা করছে। দেখা যাক ভবিষ্যতে কোন পর্যায়ে যায়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না বললেন হেফাজতের আমির। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবনগরী বলেছেন, বাংলাদেশে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বে যার সামাজিক ও পারিবারিক ধর্মীয় কাঠামো ইসলামিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, তাই দেশের সংস্কৃতি, পরিবার ব্যবস্থা এবং নৈতিক রাজনীতিকে অক্ষুণ্ণ রাখা আমাদের ধর্মীয় এবং নাগরিক দায়িত্ব। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন, আমরা এই কার্যালয় খুলতে দেব না। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, অতীতে আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামী শরিয়া, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজে ধর্মীয় অনুভূতির পরিপন্থী। তাই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না। তিনি বলেন, এই ধরনের কার্যালয় আমাদের দেশে কখনোই ভালো কিছু বয়ে আনবে না। তাই জাতিসংঘের এসব মানবাধিকারের কার্যালয়ের মূলা ঝুলিয়ে কেউ যদি তার কার্য হাসিল করতে চায় সেটি বাংলাদেশে হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা আরও বলেছেন, জাতিসংঘের এই ধরনের মানবিক অধিকারের বিষয়ে কখনোই আমরা একমত নয়, আমরা এটি চাই না, এটি হতে দেয়া হবে না। এ সময় তারা আরও বলেছেন, বাংলাদেশের মানুষ এমনিতেই অনেক ধর্মীয় সহিষ্ণু। নতুন করে এই ধরনের মানবাধিকার অফিস খুলে দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের
জনগণের উপর বিদেশি বিভিন্ন সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা সেটি রুখে দেওয়া হবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে। তাই কোনোভাবে এটি সমর্থন করেন না হেফাজতের নেতারা। এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত, কারণ তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে এটি বাংলাদেশের জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না। বাংলাদেশের জন্য এটি খুবই হতাশাজনক এক কাজ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।